বন্ধুরা, আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার রেশ কয়েক ঘন্টা অবধি আপনাদের মাথায় ঘোরাফেরা করবে, আর মুভির শেষে অপেক্ষা করছে এমন একটি চমক যা আপনারা কল্পনাও করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু 9mm। আজকের মুভি হলো অরফান। এই মুভিটি 2009 সালে মুক্তিপ্রাপ্ত হয়েছিল। মুভির শুরুতেই আমরা এক কাপলকে দেখতে পাই। মহিলার নাম ছিল কেট। কেটের বাচ্চা হওয়া ছিল এবং সে হসপিটালে গেছিল, কিন্তু হসপিটালে পৌঁছেই সে সব জায়গায় রক্ত দেখতে পাচ্ছিল। কেটের বাচ্চা মৃত জন্ম নিল। এই দেখে কেট প্রচণ্ডভাবে ভেঙে পড়ে এবং খুব জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। এই হসপিটালে সবাই খুব অদ্ভুতভাবে আচরণ করছিল। হঠাৎই কেটের চোখ খুলে যায় আর আমরা দেখতে পাই যে কেট এতক্ষণ একটা স্বপ্ন দেখছিল। সে উঠে ওয়াশরুমের দিকে যায়। আসলে কেটের সঙ্গে এমনটাই হয়েছিল। তার তৃতীয় বেবি পৃথিবীতে জন্ম নেওয়ার আগেই মারা গিয়েছিল, আর কেট এই বিষয়টি এখনো মেনে নিতে পারেনি। সে এই বিষয়টি ভোলার জন্যে নিরন্তর ড্রিঙ্ক করত আর ওষুধ খেত। কেট মানসিকভাবে নিজেকে অসুস্থ ভাবতে থাকলো। এর জন্যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও হতো। তবে কেট কাউন্সেলিংয়েও যেত, কারণ তার আরও 2টি সন্তান ছিল। সে চাইতো তার সন্তানের জন্যে যেন সে একজন ভালো মা হয়ে উঠতে পারে। কেটের একটি মেয়ে ছিল যে কানে শুনতে পেত না, আর একটি ছেলেও ছিল। তবে তৃতীয় সন্তানের মৃত্যু সে কোনোভাবেই ভুলতে পারছিল না। তাই কেট তার হাজবেন্ডকে বলে যে তারা যেন একটা বেবি অ্যাডপ্ট করে। কেটের হাজবেন্ড তার কথা মেনে নিল। কিছুদিন পর তারা এক অরফানেজ হোমে গেল। সেখানে অনেক বাচ্চা ছিল এবং তারা একজন মেয়ের সঙ্গে কথা বলছিল, যার নাম ছিল এস্থার। এস্থার একটি 9 বছরের মেয়ে। তারা যখন এই মেয়েটির সঙ্গে কথা বলতে লাগলো, তাদের এই মেয়েটিকে খুবই পছন্দ হয়, আর এই মেয়েটিও খুব সহজভাবেই তাদের সঙ্গে মিশে গেছিল। মনে হচ্ছিল যে এই মেয়েটিরও তাদেরকে খুবই পছন্দ। তারা দুজন খুব খুশি হলো এবং তারা মনে করলো যে এই মেয়েটি তাদের তৃতীয় সন্তানের জায়গা পূরণ করবে। তারা এস্থারকে অ্যাডপ্ট করার জন্য সেখানকার সিস্টারের সঙ্গে কথা বলতে গেল। তারা সিস্টারকে জিজ্ঞেস করলো যে এস্থার কেমন মেয়ে। সিস্টার তখন বলল সে খুবই ম্যাচিওর একটি মেয়ে। সে সব সময় বড়দের মতো কথাবার্তা বলে এবং সব সময় সে হাসি খুশি থাকে। এছাড়াও সে রাশিয়ান হওয়া সত্ত্বেও তার ইংলিশ বলার ক্ষমতা খুবই ভালো। ওর মা বাবা একটি অ্যাক্সিডেন্টে মারা যায় আর ও সেই সময় খুব কষ্টে বেঁচে যায়। তবে এই ব্যাপার নিয়ে ও কখনো খুব একটা বিচলিত হয়নি। এই দম্পতি এস্থারকে তাদের সঙ্গে তাদের বাড়িতে নিয়ে যায়। কেটের মেয়ে এস্থারকে দেখে খুবই খুশি হলো, কারণ সে একজন দিদি পেয়ে গেছিল। তবে কেটের ছেলে এতে খুব একটা খুশি হয় না। সে ভাবে তার বাবা মা হয়তো তার উপরে এখন আর আগের মতো নজর দেবে না। একদিন রাতে কেট এবং তার হাজবেন্ডের মধ্যে যখন ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছিল, তখনই হঠাৎ সেখানে এস্থার তার ছোট মেয়েকে নিয়ে আসলো এবং বলল তাদের ঘরে খুব ভয় করছে। এরপর কেট তাদেরকে নিজেদের সঙ্গেই শুইয়ে দিল। পরদিন কেটের ছেলে একটি শটগান নিয়ে কিছু একটা প্র্যাকটিস করছিল। সে এদিকে ওদিকে শট করতে করতে একটি পায়রার গায়ে তার শটটি লেগে যায় এবং পায়রাটি খুবই জখম হয়ে নিচে পড়ে যায়। কেটের ছেলে দৌড়ে সেই পায়রাটার কাছে যায়, আর সেই সময় তার ছোট বোন আর এস্থার সেখানে চলে আসে। এস্থার একটি বড় পাথর দিয়ে সেই পায়রাটিকে মেরে ফেলতে চায় আর বলে একে মেরে দিলে তার ব্যথা কমে যাবে। কেটের ছেলে এই বিষয়ে একেবারেই নারাজ ছিল। সে এই কাজ করতে চাইছিল না। তবে এস্থার জোর করে একটি ভারী পাথর চাপা দিয়ে সেই পায়রাটিকে মেরে ফেলল। এই ঘটনা দেখে তোমাদের কি মনে হয়? এস্থার সাহসী না নির্মম? এরপর একদিন স্কুলের ঘটনা দেখানো হয়। এস্থারের সঙ্গে আরেকটি মেয়ে পড়তো যে এস্থারকে খুবই বিরক্ত করত। একদিন সে এস্থারের গলার একটি কালো বেল্ট ধরে টানতে যায়, আর তখনই এস্থার প্রচণ্ড রেগে যায় এবং প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। এরপর এস্থার বাড়িতে আসার পর কেট এবং এস্থার একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। আমরা দেখে বুঝতে পারি যে কেট এস্থারকে খুবই ভালোবেসে ফেলেছে।
সে তাকে নিজের সন্তানের মতোই যত্ন করে, তাকে দেখাশোনা করে। একদিন কেট অ্যাস্টারকে বলে, আমি কি তোমাকে আমার তৃতীয় সন্তানের কবরের কাছে নিয়ে যেতে পারি? অ্যাস্টার কেটের সঙ্গে তার তৃতীয় সন্তানের কবরের কাছে গেল আর সে অঝরে কাঁদতে লাগলো। এই দেখে কেট অ্যাস্টারকে বুকে জড়িয়ে ধরল। ওদের মধ্যে এতটাই ভালোবাসার বন্ধন তৈরি হয়ে গেছিল যে দেখে বোঝাই যাচ্ছিল না যে কেট অ্যাস্টারকে একটি অরফেন হাউস থেকে নিয়ে এসেছিল। একদিন কেট এবং তার হাজবেন্ড ইন্টিমেট হচ্ছিল আর তখনই সেখানে অ্যাস্টার চলে আসে এবং এটি দেখে সে সেখান থেকে চলে যায়। কেট তার পেছন পেছন আসায় অ্যাস্টার তাকে বলে, তুমি বিচলিত হও না, আমি এই সব কিছুই জানি। কেট অবাক হয়ে যায় যে এইটুকুনি একটা মেয়ে এই সব বিষয়ে এত কিছু কি করে জানে। কেট তার হাজবেন্ডকে এ ব্যাপারে সব কিছু জানায়। তার হাজবেন্ড তাকে বলে, দেখো, সে তো আমাদের সঙ্গে ছিল না, আর আমরা কিভাবেই বা জানতে পারি যে ও কি জানে আর কি জানে না। আর এছাড়া সিস্টার তো আমাদের এটাও বলেছে যে ও খুবই অ্যাডভান্স। পরদিন কেটের হাজবেন্ড তার বাচ্চাদের নিয়ে পার্কে যায় আর সেখানেই উপস্থিত হয় সেই মেয়েটি, যেই মেয়েটি স্কুলে অ্যাস্টারকে খুবই জ্বালাতন করত। অ্যাস্টার খুব অদ্ভুতভাবে তার দিকে তাকিয়েছিল। সেই দেখে মেয়েটি ভাবলো, আমি তো এখন কিছু করিনি, তবে ও আমার দিকে এমনভাবে কেন তাকাচ্ছে। মেয়েটি স্বাভাবিকভাবে খেলাধুলা করছিল, কিন্তু হঠাৎই অ্যাস্টার তাকে ধাক্কা দিয়ে ওপর থেকে নিচে ফেলে দেয় এবং তার পা ভেঙে যায়। রাত্রে ডিনারে বসে কেটের হাজবেন্ড অ্যাস্টারকে জিজ্ঞেস করে যে সত্যিকারে বলো কি হয়েছিল। তখন অ্যাস্টার বলে যে ড্যাডি, আমরা তো খেলছিলাম আর হঠাৎ করে ও নিজে থেকেই পড়ে গেল। কেটের ছোট মেয়েও সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই একই কথা বলল, কিন্তু কেটের ছেলে তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল, কারণ সে জানতো যে অ্যাস্টারই তাকে ফেলে দিয়েছে। সে চিৎকার করে বলল যে তুমি মিথ্যে কথা বলছো, তুমি ওই মেয়েটিকে ফেলে দিয়েছিলে। তখন কেট আর তার হাজবেন্ড তার ছেলেকে বলে যে অ্যাস্টারের কাছে ক্ষমা চাইতে, কিন্তু সে কোনোভাবেই অ্যাস্টারের কাছে ক্ষমা চাইতে চাইল না এবং ডিনার টেবিল থেকে উঠে চলে গেল। কেটের স্বামী তাকে বলে যে কখনোই আর তার ছেলে বাইরে যেন খেলতে না যায়, কারণ সে অ্যাস্টারের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। কিন্তু তখন কেটেরও এই ব্যাপারটা কিছু অস্বাভাবিক লাগতে থাকে। তখনই তার কাছে সিস্টারের ফোন আসে আর কেট সমস্ত কিছু সিস্টারকে বলে। সিস্টার তখন কেটকে বলে, এই ব্যাপারে আমি তোমার কাছে ক্ষমা চাই, কারণ আমরা অ্যাস্টারের ব্যাপারে কোনো কিছুই জানি না। তাছাড়াও আমরা সবসময় অরফেন হাউসে এটা লক্ষ্য করেছি যে যখনই কোনো খারাপ ঘটনা ঘটেছে সেই জায়গায় অ্যাস্টারকে দেখা গেছে। এটা হয়তো কাকতালীয় ব্যাপার মনে হতে পারে, তবে সব ঘটনার সময়ই অ্যাস্টারের সেই জায়গায় থাকাটা একেবারেই ফেলে দেওয়ার ব্যাপার হতে পারে না। সরি ডিয়ার, আমার তোমাদেরকে এই ব্যাপারটা আগেই জানানো উচিত ছিল। ওকে তোমাদের সঙ্গে পাঠানোটাই আমার ভুল হয়েছে। কেট এসব কথা শুনে খুবই বিচলিত হয়ে পড়ে, কিন্তু কেটের স্বামী তাকে জানায় যে তুমি এত কেন ভাবছো, সিস্টার তো বলেছে এটা তার ভুলও হতে পারে। সিস্টার বলে যে ও লোকেদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এদিকে অ্যাস্টার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল। এরপর অ্যাস্টার রুমে যায় এবং তার মেয়েকে সঙ্গে নিয়ে ট্রি হাউসের চাবি আর একটি বন্দুকও সঙ্গে নেয়। তারা বাইরে ট্রি হাউসে বসে অপেক্ষা করছিল যে সিস্টার কখন ঘর থেকে বেরোয়। সিস্টার যখনই ঘর থেকে বেরোলো তখন তারা তার পিছু নিল। সিস্টার যখনই গাড়ি নিয়ে রোডে উঠলো তখনই অ্যাস্টার কেটের মেয়েকে সেই গাড়ির সামনে ঠেলে দিল। সিস্টার কেটের মেয়েকে দেখে নিল এবং সে সেই মেয়েটিকে বাঁচাতে গিয়ে তার গাড়ির নিয়ন্ত্রণ হারালো। কোনো মতে সে গাড়িটিকে সামলে যখন মেয়েটিকে দেখতে বাইরে বেরোলো, ঠিক তখনই অ্যাস্টার পেছন দিক থেকে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করলো এবং এত জোরে জোরে আঘাত করতে লাগলো যে সিস্টার সেখানেই মারা গেলেন। সে এতটাই আক্রমণাত্মক ছিল, তার সামনে যে কেটের মেয়েটি রয়েছে সেটিও সে লক্ষ্য করলো না এবং তার সামনেই সে এই নৃশংস হত্যাকাণ্ড চালালো। সে এতটুকু চিন্তা করলো না যে ওই বাচ্চা মেয়েটির মনে এর কি প্রভাব পড়তে পারে। এই দেখে কেটের মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু অ্যাস্টার তাকে বলে কিচ্ছু না, কিচ্ছু হয়নি, এর মরে যাওয়াটা খুবই দরকারি ছিল।
এরপর অ্যাস্টার কেটের মেয়েকে নিয়ে ট্রি হাউসের উপর যায় এবং তার শরীরে লেগে থাকা রক্তের দাগগুলো মুছতে থাকে, যাতে কেউ তাদের দেখে বুঝতে না পারে যে সে খুন করেছিল। তারা যখন এই ঘর থেকে নিচে নেমে যায় তখনই কেটের ছেলে তাদের দেখে নেয়। ওর অ্যাস্টারের উপর সন্দেহ তো ছিলই, তাই সে অ্যাস্টারকে ফলো করতে লাগলো। কিন্তু অ্যাস্টার যখনই তার দিকে তাকালো সে একটি পাথরের আড়ালে লুকিয়ে গেল, কিন্তু তবুও অ্যাস্টার তাকে দেখেই নিল। অ্যাস্টার রাত্রে একটি পেপার কাটার নিয়ে তার কাছে গেল এবং তাকে খুব ভয় দেখালো। সে বলল, তুমি নিজের মুখ বন্ধ রাখবে, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। অ্যাস্টারের এই অদ্ভুত ব্যবহার দেখে কেট এবং তার হাজবেন্ড তাকে কাউন্সিলরের কাছে নিয়ে গেল, কিন্তু সে তার কথা দিয়ে কাউন্সিলরকে এমনভাবেই বশ করলো যে সে ভাবতে লাগলো যে কেটই এসবের জন্য দায়ী। কেট অ্যাস্টারকে সেই সব রাইটস দিচ্ছে না যেগুলি একটা বাচ্চার পাওয়া উচিত। কেটের স্বামী যখন কথা শুনল তখন সে খুব রেগে গেল আর কেটকে বলল, এটা তোমারই প্ল্যান ছিল, আর এখন তুমি কেন এটাকে ম্যানেজ করতে পারছো না? তাদের স্বামী স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া বেঁধে গেল। এদিকে তারা যখন ঘরে আসে তখন অরফেন হাউস থেকে কেটের কাছে ফোন আসে যে সিস্টার এখনো মিসিং। এদিকে পুলিশ অনুসন্ধান করতে গিয়ে সিস্টারের লাশ পায়। তখন কেট ও তার স্বামী আশ্চর্য হয়। তারা ভাবে শেষ তো সিস্টার আমাদের বাড়িতেই এসেছিল, কিন্তু যাওয়ার সময় এমন কি হলো যে সে খুন হয়ে গেল? কেট তার স্বামীর সঙ্গে আলোচনা করলো। তারা দুজনে মিলে এই সিদ্ধান্ত নিল যে তারা বার করবে অ্যাস্টার কোথা থেকে এসেছে। কেট তখন বলে, আমরা সমস্ত রাশিয়ান অরফেন হাউসে খোঁজ নেব যে অ্যাস্টার নামে কোনো মেয়ে সেখানে ছিল কিনা। কিন্তু তারা সমস্ত অরফেন হাউসে খোঁজ নিয়েও অ্যাস্টার নামের কোনো মেয়েকে সেখানে পায় না। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই কেট কিচেনে কাজ করছিল, তখনই অ্যাস্টার সেখানে আসে। তার হাতে কিছু ফুল ছিল, যেটা সে কেটকে দেখায়। কেট সেই ফুলগুলি দেখা মাত্র প্রচণ্ড রেগে যায়, কারণ এই ফুলগুলো ছিল তার মৃত বাচ্চার কবরের ওপরে ফোটা ফুল। কেট অ্যাস্টারের হাত থেকে এই ফুলগুলো নিতে চায়, কিন্তু অ্যাস্টার তাকে সেই ফুলগুলি দিতে চায় না। আর তখনই সেখানে কেটের হাজব্যান্ড চলে আসে। কেট খুব ভেঙে পড়ে আর সে নিজের বাচ্চার কবরের কাছে গিয়ে কাঁদতে থাকে। এদিকে সন্ধ্যাবেলা কেটের হাজব্যান্ড যখন বাড়িতে ফেরে তখন অ্যাস্টার তাকে বলে যে কেট তাকে খুব মেরেছে। আসলে সে নিজেই নিজের শরীরে কিছু আঘাতের সৃষ্টি করেছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে কেট তার শরীরে মেরে তার হাত পা ভেঙে দিয়েছে। এই দেখে কেটের হাজব্যান্ড খুব দুঃখ পেল, কারণ সে কেটকে এইভাবে কখনো ভাবতে পারেনি। এর সঙ্গে সঙ্গেই কেটের প্রতি তার আচরণও পরিবর্তন হতে লাগলো। সে কেটের থেকে দূরে চলে যেতে লাগলো। এমনিতেই কেট খুবই টেনশনে ছিল, আর তার হাজব্যান্ডের এই আচরণ তাকে আরও বেশি বিচলিত করে দিল। কেট আবারও ড্রিঙ্ক করতে লাগলো, আর এই জন্যেই সে একটি ওয়াইন শপে গেল। কিন্তু পরক্ষণেই সে আর ড্রিঙ্ক করলো না, সমস্ত ড্রিঙ্ক সে ফেলে দিল। এরপর একদিন কেট তার বাচ্চাদের স্কুলে ছাড়তে গেল। তার ছেলে যখনই স্কুলের দিকে যাচ্ছিল তখনই তার হাত থেকে কিছু বই পড়ে যায়। কেট তার বইগুলি তাকে উঠিয়ে দিতে যায়, ঠিক সেই সময় অ্যাস্টার তার গাড়ি স্টার্ট করে দেয়। এর ফলে গাড়ি পেছন দিকে গড়াতে থাকলো, আর গাড়িতে তার মেয়ে ছিল। কেট যখন এটা দেখলো সে গাড়িটিকে থামানোর জন্য পেছনে ছুটতে লাগলো। সেই সঙ্গে অন্য লোকজনেরা গাড়িটি থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। শেষ অবধি গাড়িটি একটি বরফের স্তূপে গিয়ে আটকে যায়। কেট ছুটে গিয়ে দরজা খুলে মেয়েকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। এই ঘটনায় কেট আরো বেশি বিচলিত হয়ে পড়ে। সে ভাবে কেউ তাকে শান্তিতে থাকতেই দিতে চায় না। এর ফলে কেট খুবই ডিপ্রেশনে চলে যায়। তার স্বামী কাউন্সিলরকে ঘরে নিয়ে আসে। কেটের স্বামী কাউন্সিলরকে বলে যে কেট বাড়িতে রাত্রে ওয়াইন নিয়ে এসেছিল, তবে কেট তাদের জানায় যে সে ওয়াইন স্পর্শও করেনি। কেটের কাউন্সিলর তাকে বলে, তোমাকে যে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হবে সেখানে তোমার নেশা ছাড়ানো হবে এবং তুমি একেবারে সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। সেখানে থাকা কেউই কেটের কথা বিশ্বাস করে না। অন্যদিকে আমরা দেখি কেটের ছেলে তার বোনের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কি কিছু জানো? তখন সেই বাচ্চা মেয়েটি বিভিন্ন ছবির মাধ্যমে বোঝাতে চায় যে সে যা যা দেখেছে।
এই ছবিগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে অ্যাস্টার কি কাজ করেছে, সেই যে এই খুন করেছে এবং এই বিভিন্ন দুর্ঘটনার সঙ্গে যে সেই যুক্ত, এই ছবিগুলো দেখে সেটি প্রমাণিত হচ্ছিল। কেটের ছেলে এবার নিশ্চিন্ত হয়ে গেল যে অ্যাস্টার কোনো মতেই একজন ভালো মেয়ে নয়। কেটের ছেলে ভাবে সে ট্রি হাউসে যাবে এবং সমস্ত প্রমাণ জোগাড় করবে আর তার বাবা মাকে এটা প্রমাণিত করেই ছাড়বে যে অ্যাস্টার একজন ভালো মানুষ নয়। অন্যদিকে কেট অ্যাস্টারের ঘরে গিয়ে তার জিনিসপত্র সার্চ করতে থাকে। সেখানে সে একটা বই পায় যেখানে অনেকগুলো ফটো ছিল। সেখানে সে একটি ইনস্টিটিউটের নাম দেখতে পেল এবং সেই ইনস্টিটিউট সম্বন্ধে সার্চ করতে লাগলো। আর তাদের ফোন নাম্বারে ফোন করে কেট যখন তাদের জিজ্ঞেস করলো এটা কি একটি অরফানেজ হোম, তখন বিপরীত দিক থেকে একজন মহিলা বলে উঠল এটা কোনো অরফানেজ হাউস নয়, বরঞ্চ এটা একটা মেন্টাল হসপিটাল। তখন কেটের কাছে সমস্ত কিছু পরিষ্কার হতে থাকলো। সে বুঝতে পারলো যে অ্যাস্টার একটি মেন্টাল হসপিটাল থেকে এসেছে। অন্যদিকে আমরা দেখি যে কেটের ছেলে ট্রি হাউসে গেছে প্রমাণ জোগাড় করার জন্য, কিন্তু সেই সময়ই অ্যাস্টারও ওখানে পৌঁছায় এবং সমস্ত প্রমাণে আগুন লাগিয়ে দেয়। আর এতে কেটের ছেলেও আহত হয়। অ্যাস্টার সেই জ্বলন্ত ট্রি হাউসের বাইরে থেকে ছিটকিনি দিয়ে সেখান থেকে চলে আসে। তবে কেটের ছেলে সেই ট্রি হাউসের ভিতরেই থেকে যায়। সে কোনো মতে ট্রি হাউসের জানলা থেকে বাইরে বেরিয়ে আসে। সে যেহেতু খুব বেশি আহত হয়েছিল তাই সেই অবস্থায় সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। কেট এই সমস্ত কিছু ঘরের ভেতর থেকে দেখতে পায়। ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখে সে ঘরের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসে। সেই সময় অ্যাস্টার একটি পাথর উঠিয়ে নেয় এবং ছেলেটিকে মারতে যায়, কিন্তু ঠিক সেই সময় কেটের মেয়ে সেখানে চলে আসে এবং অ্যাস্টারকে এই সব কাজ করতে বারণ করে। ততক্ষণে কেট সেখানে চলে আসে এবং তার ছেলেকে হসপিটালে নিয়ে যায়। সে তার স্বামীকে এটা বোঝানোর চেষ্টা করে যে অ্যাস্টারই এই সমস্ত কিছু করছে, কিন্তু তার স্বামী এটা বুঝতে চায় না। সে বলে সে মাত্র একজন 9 বছরের মেয়ে আর এতটুকু বাচ্চার পক্ষে এইসব কাজ করা সম্ভব নয়। এদিকে অ্যাস্টার রেগে গিয়ে সেই ঘরে গেল যেখানে কেটের ছেলেকে রাখা হয়েছিল। সে ওই বাচ্চাটিকে মারার চেষ্টা করলো, কিন্তু সৌভাগ্যক্রমে সেই বাচ্চাটি বেঁচে যায়। কেট ভীষণভাবে রেগে যায় এবং সে বুঝতে পারে এটা অ্যাস্টারেরই কাজ, তাই সে দৌড়ে গিয়ে অ্যাস্টারকে একটা জোরে থাপ্পড় মারে। কিন্তু এখানে ডক্টররা কেটকেই পাগল ভাবে এবং তাকে একটি ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। এদিকে কেটের স্বামী অ্যাস্টারকে বুকে জড়িয়ে ধরে। সে তো ভাবছিল যে অ্যাস্টার একজন 9 বছরের বাচ্চা মেয়ে। এরপর আমরা দেখতে পাই হসপিটালের বেডে কেট আর কেটের স্বামী তার বাচ্চাকে নিয়ে ঘরে চলে এসেছে। কেটের হাজবেন্ড প্রচণ্ড ডিপ্রেশনে ছিল, তাই সে ড্রিঙ্ক করতে থাকে। আর এখানেই গল্পের মোড় ঘুরে যায়। আমরা দেখতে পাই যে অ্যাস্টার একজন প্রাপ্তবয়স্ক মহিলার মতো সেজে তার কাছে এসেছে। সে অনেক মেকআপ করেছিল। সে এসে কেটের স্বামীর কাছে বসে পড়ে, কিন্তু কেটের স্বামী তো তাকে নিজের মেয়ের মতোই দেখত। আর এর সব কিছু তার কাছে প্রচণ্ড অস্বাভাবিক মনে হতে থাকে। সে সেখান থেকে উঠে চলে যায়। আর এর ফলে অ্যাস্টারও প্রচণ্ড রেগে যায় এবং নিজের ঘরে চলে গিয়ে কাঁদতে থাকে। অন্যদিকে আমরা দেখি কেটের কাছে সেই মেন্টাল অ্যাসাইলাম থেকে ফোন আসে। তাকে বলা হয় যে অ্যাস্টার আসলে কে। এই কথা শুনে কেট অসম্ভবভাবে বিচলিত হয়ে পড়ে। তাকে জানানো হয় যে অ্যাস্টার কোনো 9 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে নয়, বরঞ্চ সে 33 বছরের একজন প্রাপ্তবয়স্ক মহিলা। এক অদ্ভুত অসুখের কারণে তার শারীরিক গ্রোথ বন্ধ হয়ে গেছে, কিন্তু তার মাইন্ড একজন 33 বছরের মহিলার মতোই। কিন্তু সে তার এই রোগের প্রতিশোধ সমস্ত দুনিয়ার কাছ থেকে নিতে চায়। সে ছোট বাচ্চা সেজে সবাইকে বোকা বানায়। সে এইভাবেই বহু মানুষকে খুন করেছে। মেন্টাল হসপিটালে সে ছিল সবচেয়ে বিপজ্জনক রোগী। এর আগে ওকে যারা যারা অ্যাডাপ্ট করেছিল ও তাদেরকেও মেরে ফেলেছে। এই ব্যাপারে পুলিশে না জানালে বিরাট বড় বিপদ হতে পারে। অন্যদিকে আমরা দেখি অ্যাস্টার তার ঘরে মেকআপ ওঠাচ্ছে। অ্যাস্টার প্রচণ্ড রেগে ছিল। অ্যাস্টারের ঘাড়ে এবং হাতে কিছু ক্ষত চিহ্ন ছিল। ও সেগুলো লুকানোর জন্য সব সময় ব্যান্ডেজ ব্যবহার করত, কিন্তু এই সময় সে এই ব্যান্ডেজগুলোও খুলে দিল।
আর এরপর আমরা অ্যাস্টারের আসল চেহারা দেখতে পাই। অপরদিকে কেটের হাজবেন্ড বুঝতে পারে যে আমার এইভাবে অ্যাস্টারের সঙ্গে কথা বলাটা উচিত হয়নি। আসলে সে তো একটা ছোট্ট বাচ্চা। কেটের স্বামী অ্যাস্টারের ঘরে যায় তাকে সরি বলার জন্য, কিন্তু সে ঘরের ভিতর গিয়ে দেখে বিভিন্ন রকমের উল্টো পাল্টা ছবি আঁকা। ঠিক সেই সময় নিচ থেকে তার ফোনটি বেজে ওঠে। সে নিচে নেমে ফোন উঠিয়ে কথা বলতেই যাবে, তখনই অ্যাস্টার তার উপরে আক্রমণ করে বসে এবং তাকে সেখানেই মেরে দেয়। কেটের বাচ্চা মেয়েটি এই সমস্ত কিছু দেখতে পেয়ে যায় আর সে নিজেকে রক্ষা করার জন্যে নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে কেটও ঘরের দিকেই আসছিল। কেট যখন ঘরে আসলো সে দেখলো তার স্বামী ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে এই সব কিছুর জন্যে নিজেকে দোষারোপ করতে থাকলো। সে তার স্বামীর কাছে বসে খুব কাঁদলো। সে ভাবলো, কেন আমি এসব আগে জানিনি। কেট এবার চারদিকে তার ছোট্ট মেয়েটিকে খুঁজতে থাকে। বাচ্চা মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য গ্রিন হাউসে গিয়ে লুকিয়ে থাকে, কিন্তু অ্যাস্টার তাকে সেখানেও খুঁজে বার করলো। কেট গ্রিন হাউসের ছাদে উঠে পড়লো অ্যাস্টারকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, আর গ্রিন হাউসের ছাদ ভেঙে ভেতরে প্রবেশ করলো। কেট সরাসরি অ্যাস্টারের উপরেই পড়লো, এর ফলে অ্যাস্টার অজ্ঞান হয়ে গেল। এই সময় পুলিশও সেখানে পৌঁছে যায়। কেট তার বাচ্চা মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়েই যাচ্ছিল, কিন্তু সেই সময়ই অ্যাস্টারের জ্ঞান ফিরে এলো এবং সে তাদের দুজনকেই আক্রমণ করলো। অ্যাস্টার কেটকে বারবার আঘাত করতে থাকে। ঠিক সেই সময়ই কেটের মেয়েটি তার সামনে একটি গান দেখতে পায় এবং সে গানটি ফায়ার করে। গুলিটি অ্যাস্টারের গায়ে না লেগে সেখানকার ফ্রিজিং আইস অর্থাৎ বরফ জমা জলে গিয়ে লাগে আর সেখানকার বরফ গলতে থাকে। অ্যাস্টার এবং কেট সেই বরফ জমা জলের ভিতরে ঢুকে যায়। কেট কোনো রকমভাবে জলের বাইরে বেরিয়ে আসে, কিন্তু অ্যাস্টার তাকে আবার ভেতরে টেনে নেয়। এই সময় কেট অ্যাস্টারকে ভীষণ জোরে একটি আঘাত করে, যার ফলে কেট প্রচণ্ডভাবে আহত হয় এবং সেই জলে ডুবে যায়। অ্যাস্টার সেই জলে ডুবে যায় এবং মারা যায়। কেট তার বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর মুভিটি এর সঙ্গেই এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা,